নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে যে প্র্যাকটিস সেটের ক্লাস আসছে, আজকে তার 14 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের ক্লাস করানো হচ্ছে। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা অবশ্যই ওয়াচ করবে, আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। তার আগে তোমরা অবশ্যই জানাবে যে আমাদের টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত আছো কিনা। যদি না হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। দেখে নাও প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, গুপ্ত বংশের প্রথম রাজধানী কোথায় অবস্থিত ছিল? রাজগৃহ, পাটলিপুত্র, কৌশম্বী নাকি উজ্জয়িনী? সঠিক উত্তর কোনটা হবে? এখানে চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন বি। গুপ্ত বংশের প্রথম রাজধানী ছিল পাটলিপুত্রে। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব ডিটেলসে। দেখো, গুপ্ত রাজবংশের প্রথম রাজধানী ছিল পাটলিপুত্র, যেটা বর্তমানে পাটনা নামেও পরিচিত। গুপ্তদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? দ্বিতীয় রাজধানী ছিল উজ্জয়িনীতে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? শ্রীগুপ্ত। আর শ্রীগুপ্ত সম্পর্কে আমরা দেখে নেব। দেখো, 240 খ্রিস্টাব্দ থেকে 280 খ্রিস্টাব্দ তার সময়কাল ছিল। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি। মহারাজা উপাধি ব্যবহার করতেন এই গুপ্ত সম্রাট শ্রীগুপ্ত, যিনি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট আমরা গুপ্ত সাম্রাজ্যের রাজাদের সম্পর্কে দেখবো। যে দেখে নাও, এখানে ঘটোৎকচ শ্রীগুপ্তের পুত্র ছিলেন ইনি। প্রথম চন্দ্রগুপ্ত 319 খ্রিস্টাব্দ থেকে 334 খ্রিস্টাব্দ সময়কাল। গুপ্ত যুগ এখানে শুরু হয় প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে। আচ্ছা, এইখানটায় দেখবে মহারাজাদের উপাধি কে নিয়েছিল? ইনি। সমুদ্রগুপ্ত সম্পর্কে একটু দেখবে। এখানটায় সমুদ্রগুপ্তকে ভি এ স্মিথ কি বলেছেন? যে ভারতের নেপোলিয়ান বলেছেন। এটা পরীক্ষাতে আসতে পারে, তোমাদের যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেইগুলো আমি এখানে হাইলাইট করে দেবো। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেবো। এখানটা দেখো, গুপ্ত রাজাদের শাসন আমলের কিছু বিখ্যাত ঘটনা, যেরকম নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কুমারগুপ্ত। তারপরে এখানে ফাহিয়ান কার্স সময় এসেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিল। তো এই টাইপের কিছু পয়েন্ট তোমাদের এখানে রয়েছে, অবশ্যই এগুলো নোট ডাউন করে নাও তোমরা। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। এক বছরে 365 দিন, এক বছর সমান 365 দিন, এটি কার গণনা? ব্রহ্মগুপ্ত, নাগার্জুন, বরাহমিহির নাকি আর্যভট্ট? তো তোমাদের চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, আর্যভট্ট। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, শূন্যের আবিষ্কর্তাকে? হ্যাঁ না, শূন্যের আবিষ্কর্তাকে? শূন্যের আবিষ্কর্তা অনেক সময় তোমরা কিন্তু আর্যভট্টই বলে থাকো, বাট সব থেকে প্রথম মেনশন করেছিলেন হচ্ছে ব্রহ্মগুপ্ত, আবিষ্কার করেছিলেন শূন্য আর্যভট্ট। তো অপশন মানে আর্যভট্ট শূন্যের আবিষ্কর্তা, এটাই ধরা হয়। অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো এরপরে আমরা দেখে নিই এখানে নেক্সট। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন তোমাদের কি রয়েছে। মহাপ্রজ্ঞা পারমিতা, মহাপ্রজ্ঞা পারমিতা এটি কার লেখা? নাগার্জুন, অশ্বঘোষ নাকি অশ্বসেন নাকি বরাহমিহির? সঠিক উত্তরটা হবে অপশন এ, নাগার্জুন ইজ দা রাইট অ্যান্সার। মহাপ্রজ্ঞা পারমিতা সূত্র এটি নাগার্জুন রচনা করেছেন। আচ্ছা, হিউয়েন সাং ছিলেন কে? হিউয়েন সাং সহকারীরা মহাপ্রজ্ঞা পারমিতা সূত্র চীনা ভাষায় অনুবাদ করেছিলেন। ঠিক আছে, হিউয়েন সাং এর সহকারীরা। অশ্বঘোষ কে ছিলেন? কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি। অশ্বঘোষের রচিত 3টি গ্রন্থের নাম জেনে নাও এখানে, বুদ্ধচরিত, মহাযান, শ্রদ্ধোৎপাদ শাস্ত্র আর মহালঙ্কার। বরাহমিহিরের গ্রন্থ কোনগুলো? পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অথবা এসআই বা কলকাতা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। এই মুহূর্তে এই 3টে বই সেরার সেরা বই হতে চলেছে পরীক্ষার্থীদের জন্য। কারণ তোমাদের একটি বই রয়েছে আমাদের এক্সাম বাংলার, যেটা হচ্ছে 2-in-1 সাজেশন বুক, যে বইটি তোমাকে দুটো পরীক্ষার প্রিপারেশন একসাথে দেবে। একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং অন্যটি হচ্ছে এসআই পরীক্ষা। এবং তুমি শেষ 1 মাস বা 2 মাস আগে, বা তোমার অনেক কিছু পড়া থাকলেও তুমি যদি চাও কুইকলি রিভিশন করতে, তাহলে এই বইটি তোমার জন্য কিন্তু সব থেকে পারফেক্ট হতে চলেছে। কারণ এই বইটির মধ্যে রয়েছে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওয়ান লাইনার এবং এমসিকিউ সহযোগে কমপ্লিট ইনফরমেশন সাজেশন আকারে, এবং সাথে পেয়ে যাবে প্র্যাকটিস সেট, বিগত বছরের প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ একটি পারফেক্ট গাইড যদি তোমরা চাও যে আমরা শেষ মুহূর্তে কুইকলি রিভিশন করব, বা আমরা খুব কম সময়ে সংক্ষিপ্ত সময়ে আমার সিলেবাসটাকে একবার ঝালিয়ে নেব,
তাহলে এই কনস্টেবল 2-in-1 সাজেশন বুকটি কিন্তু তোমার জন্য সেরা হতে চলেছে। আর পাশাপাশি আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন সিলেবাস অনুযায়ী অ্যাডভান্স মক ফাইটার এবং কলকাতা পুলিশের জন্য প্রিলিমস এর প্র্যাকটিস সেট। তো এই তিনটে বই তোমরা কোথায় পাবে? অ্যামাজন, ফ্লিপকার্টে তো পাবেই, পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এক্সাম বাংলার, বা নিকটবর্তী বুক স্টলে খোঁজ করলে পাবে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করবে সরাসরি এই নাম্বারে, তোমাকে লিংক দিয়ে দেওয়া হবে, তুমি সেখান থেকে বাই নাওতে গিয়ে অনলাইনে বাই করে নেবে। ওকে, কারণ দেরি করো না, পরীক্ষা তোমাদের সামনে রয়েছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কি হবে, উত্তর দাও। বৈদিক যুগে প্রচলিত ব্রীহি শব্দের অর্থ কি? ব্রীহি শব্দের অর্থ কি? বৈদিক যুগে প্রচলিত ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো ব্রীহি শব্দের বাংলা অর্থ কি? আউশ ধান। আচ্ছা, আরেকটা অনেক সময় আসতে পারে, রাহি শব্দের অর্থ কি? রাহি, এই রাহি শব্দের অর্থ অনেক সময় জিজ্ঞেস করতে পারে। রাহি শব্দের অর্থ হচ্ছে পথিক বা পথপ্রদর্শক। গদুম শব্দের অর্থ জেনে নাও, গম, গমকে গদুম বলা হতো, এটাও অনেক সময় পরীক্ষাতে দিতে পারে। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন? সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন, আর সতীদাহ প্রথাকে রদ করেন, এইভাবে কিন্তু প্রশ্ন ইতিহাস থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে তোমাদের। তো দেখো এখানটায় সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে চারটে অপশনের মধ্যে, অপশন ডি আকবর ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা ডিটেলসটা দেখবো এখানে। মুঘল সম্রাট আকবর সতীদাহ প্রথা বন্ধ করেন বা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হলো। মুঘল সম্রাট আকবর সতীদাহ প্রথার বিরুদ্ধে ছিলেন। তিনি 1582 সালে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য একটি ডিক্রি জারি করেছিলেন। আচ্ছা, এইখানটায় আমাদের অপশনসে ছিল ঔরঙ্গজেবও ছিল, কিন্তু এখানে দেখো লেখা রয়েছে ঔরঙ্গজেব 1663 সালে সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করছেন। তাহলে অপশনসে যদি এভাবে দুটো থাকে আমি কাকে সিলেক্ট করব? তখন তোমাকে কিন্তু আকবরই করতে হবে, কারণ দেখো 1663 সালে করেছিলেন, তাই তো? ডিক্রি জারি করেছিলেন কে? আকবর, এবং পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করেছিলেন ঔরঙ্গজেবও। তো আমাদের সঠিক উত্তর কিন্তু অপশন ডি কে ধরতে হবে, আকবরকে। বাট দুটো অপশন অবশ্যই একসাথে থাকবে না। আর একটা পয়েন্ট তোমাদের আসতে পারে যে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায় ছিলেন সঙ্গে 1829 সালে ডিসেম্বর মাসে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেছিলেন। এটা বেশি পরীক্ষাতে আসে, কত সালে সতীদাহ প্রথা রদ হয়, তাই তো? এটা পরীক্ষাতে বেশি আসে। নেক্সট পরবর্তী কোশ্চেন, মরুয়াঞ্চলের মাটির অপর নাম কি? অনেকবার পরীক্ষাতে এসছে এবং বিভিন্ন পরীক্ষাতে এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে। সঠিক উত্তর হবে অপশন কোনটা? চারটে অপশনের মধ্যে অপশন এ হবে সঠিক উত্তর, সিরোজেম। দেখো মরুয়াঞ্চলের মাটির নামটাকে আমরা বিভিন্ন ভাগ করি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সয়েল ক্লাসিফিকেশন যদি আমরা দেখি তাহলে সেটাকে অ্যারিডিসল বলছে, আর তোমার ওয়ার্ল্ডের অন্য ক্লাসিফিকেশনের মধ্যে সেটাকে সিরোজেমও বলা হয়। তো এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য রাইট আনসার। মরুভূমির মাটির অপর নাম অ্যারিডিসল, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা ধরতে পারি। পটজল, এটা হচ্ছে আমাদের যে ভারতীয় ক্লাসিফিকেশন রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সেই অনুযায়ী পটজল হচ্ছে একটা অন্যতম ক্লাসিফিকেশন। তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে, তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দ্বীপে কপিল মুনির আশ্রম অবস্থিত? কাকদ্বীপ, নবদ্বীপ, সাগরদ্বীপ, নাকি কোনোটি নয়? ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের চারটে অপশনসের মধ্যে সাগরদ্বীপে অবস্থিত কপিল মুনির আশ্রম, অপশন সি হবে রাইট আনসার। দেখো কপিল মুনির মন্দির বা কপিল মুনি মন্দির হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গাসাগরে অবস্থিত একটি হিন্দু টেম্পল, যেটা সাগরদ্বীপে অবস্থিত, হ্যাঁ না? চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, মামা ভাগ্নে পাহাড়টি কি ধরনের? ভেরি গুড কোশ্চেন। এই প্রশ্নটা সচরাচর কিভাবে আসে বলতো, যে মামা ভাগ্নে পাহাড়টি কোন জেলায় অবস্থিত, এইভাবে প্রশ্ন আসে। বাট আমি একটু ঘুরিয়ে করে দিয়েছি প্রশ্নটি, যে মামা ভাগ্নে পাহাড় কি ধরনের পর্বত বা পাহাড়। সঠিক উত্তর হবে ক্ষয়জাত, এবং এটা হচ্ছে ক্ষয়জাত প্রাচীনতম ভঙ্গীয় পর্বতের যেরকম আমাদের উদাহরণ রয়েছে, কি বলে তোমার আরাবল্লী। তো সেটা হয়ে যাবে একটা এক্সাম্পল, ক্ষয়জাত বলতে পারি আমরা, সেটাকে প্রাচীন ভঙ্গিল পর্বতও বলি। বাট এখানে মামা ভাগ্নে এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, এবং এটি হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। প্লিজ নোট ডাউন, এটা করবে অবশ্যই, মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। আর শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড় ওয়েস্ট বেঙ্গলের অত্যন্ত দুটো পাহাড়, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুশুনিয়া এবং বিহারীনাথ এই দুটোই হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত, এবং দুটোই পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করেছে। তো এই তিনটে পয়েন্ট প্রত্যেকে মাথার মধ্যে এক্ষুনি ভরে নাও, কোন জেলায় কোনটা অবস্থিত। আর ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক বা উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা? সন্দাকফু, 3636 মিটার। আর আমরা একটু আগে আরাবল্লীর কথা বলছিলাম, আরাবল্লী পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর, যার উচ্চতা হচ্ছে 1722 মিটার। ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তাই তো? চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে প্রথম স্থান কোন দেশের? জাহাজ নির্মাণ শিল্পে এই মুহূর্তে যদি আমরা লেটেস্ট 2023-24 ডেটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো আগে চীনকে দেখতে পাবো। আগে ছিল জাপান, এখন চীনকে আমাদের ধরতে হবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? বাট তোমরা কিন্তু অপশনস দেখে করে ভালো করে অ্যান্সার করার চেষ্টা করবে। জাহাজ নির্মাণ শিল্পে বর্তমানে চীন টপ 1-এ রয়েছে, 1 নম্বর স্থানে রয়েছে।
ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় হীরক খনি অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে স্টার মার্ক করে দাও। এটা হচ্ছে একটা টাইগার রিজার্ভও রয়েছে এবং বিখ্যাত টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশ এমপি তে রয়েছে, মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভ, হ্যাঁ না, মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভ, এবং সেই টাইগার রিজার্ভ যেটা হচ্ছে হীরক খনি, ডায়মন্ডের খনির জন্য বিখ্যাত, এবং এখানে কিন্তু রিসেন্টলি আমাদের নিউজে এসেছিল, অনেকবার দেখলাম ডায়মন্ড খনি মাইনিং এর জন্য ইত্যাদির জন্য। আচ্ছা, এখানে অপশনস রয়েছে দেখো, যদুগড়া বা জাদুগড়া, যেটাকে আমরা যাই বলবো, এখানে জাদুগড়া হবে অ্যাকচুয়ালি, অন্তত জ হবে। তো এইখানে হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়ামের জন্য বিখ্যাত, ইউরেনিয়াম উত্তোলন হয় ঝাড়খণ্ডে, হ্যাঁ না, ইউরেনিয়াম, ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত হচ্ছে এই ঝাড়খণ্ডের জাদুগোড়া। ওকে, আর পালামো, পালামোতে বিভিন্ন খনিজ সঞ্চয় রয়েছে, পালামোতে বিভিন্ন খনিজ সঞ্চয় রয়েছে, প্রত্যেকে জানো বক্সাইট থেকে শুরু করে লোহা খনি থেকে শুরু করে বিভিন্ন খনিজ রয়েছে, লিথিয়াম, ডলোমাইট, কয়লা, সমস্ত কিছু পাওয়া যায়, এটা ঝাড়খণ্ডে অবস্থিত। আর একটা বিষয়, পালামো মানে আমার মনে পড়ছে বাংলা সাহিত্য দিক থেকে, বাংলা সাহিত্যের উপন্যাস বিখ্যাত একটা হচ্ছে পালামো, সঞ্জীব চট্টোপাধ্যায়ের, হ্যাঁ। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন, তোমাদের সঠিক উত্তর হবে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অপশন বি। চলো এখানে দেখে নাও ডিটেলসটা ভালো করে। এক আলোকবর্ষ মানে হচ্ছে 9.46 ইন্টু 1012 1012 মিটারের সমান হয়, যেটা হচ্ছে আলোর গতি, আর আলোর স্পিডটা দেওয়া আছে 3 ইন্টু এত মিটার পার সেকেন্ড। এক বছরে আলোর দ্বারা অতিক্রান্ত দূরত্বকে আমরা আলোকবর্ষ বলছি। এখানে ক্যালকুলেশনটা তোমাদের প্রয়োজন নেই, জাস্ট তোমরা জানবে যে আলোকবর্ষ কিসের একক আর কাকে বলে। নেক্সট আমি বেশ কিছু রাশি এবং এসআই একক দিয়েছি, যেরকম মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, ভরের একক কিলোগ্রাম, সবগুলো এসআই একক, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক ক্যালভিন, আচ্ছা তাপমাত্রার একক ক্যালভিন দুবার হয়েছে এটা, আর পদার্থের পরিমাণ মোল, আলোর তীব্রতা ক্যান্ডেলা, আলোর তীব্রতা ক্যান্ডেলা। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, জীবন বিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এন্টামোলজি, ইকোলজি, মাইক্রোবায়োলজি, বংশগতি। সঠিক উত্তর হবে এন্টামোলজি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বেশ কিছু ক্ষেত্র সংক্রান্ত বিদ্যা আমরা দেখবো অবশ্যই, পেট্রোলজি, শিলার অধ্যয়নকে আমরা বলে থাকি, নিউরো অ্যানাটমি, মানব মস্তিষ্কের অ্যানাটমির অধ্যয়নকে বলে থাকি, অ্যান্থোলজি, ফুলের অধ্যয়নকে বলে থাকি, অ্যান্থোলজি এটা প্রত্যেকে স্টার করবে, অনেক সময় দিতে পারে, ডার্মেটোলজি, ত্বকের অধ্যয়ন, স্কিন ডিজিজ সংক্রান্ত স্টাডি, হেপাটোলজি, লিভার অধ্যয়ন, অঙ্কোলজি অনেকবার পরীক্ষাতে আসে, এটাও প্রত্যেকে স্টার করবে, ক্যান্সারের অধ্যয়ন, অর্নিথোলজি, ভিভিআই করবে, অর্নিথোলজি অনেকবার পরীক্ষায় এসছে এবং আসবেই মাস্ট তোমাদের, প্রত্যেকে ভিভিআই করবে, অর্নিথোলজি পাখিদের অধ্যয়ন, পমোলজি ফলের অধ্যয়ন, তাহলে ফল এবং ফুল দুটোই আমরা এখানে দিয়েছি, অ্যান্থোলজি ফুল এবং পমোলজি হচ্ছে ফল। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কুষ্ঠরোগের চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? এমডিটি ডট স্ট্যাব ওপিভি, সঠিক উত্তরটা হবে তোমাদের চারটে অপশনসের মধ্যে, কুষ্ঠরোগের চিকিৎসা পদ্ধতিকে এমডিটি বলি, অপশন এ ইজ দ্য রাইট আনসার। এমডিটি মানে কি? মাল্টি ড্রাগ থেরাপি, যেটার ফুল ফর্ম এমডিটি, মাল্টি ড্রাগ থেরাপি বলা হচ্ছে এই কুষ্ঠরোগের চিকিৎসা পদ্ধতিকে। এই চিকিৎসা পদ্ধতিতে ড্যাপসন আর হচ্ছে রিফাম্পিসিন এবং ক্লোফোজিমিন নামে তিনটে ওষুধ দেওয়া হয়। 1980 সালে এটাই ছিল মেন ভিত্তি কুষ্ঠরোগ স্টাডি করার জন্য। আর কুষ্ঠরোগ যাকে আমরা হ্যানসেনের রোগও বলি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি বা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রোমেটিস ব্যাকটেরিয়া দ্বারা এটা সংক্রমণ হয়ে থাকে। এই সংক্রমণের কারণে ত্বক, শ্বাস প্রশ্বাসের নালী, স্নায়ু এবং চোখের ক্ষতি হতে পারে। নেক্সট পরবর্তী কোশ্চেন, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে কোন রোগ দেখা যায়? কলেরা, কুষ্ঠ, আমাশয়, ম্যালেরিয়া। এখানটায় প্রত্যেকে ভালো করে খেয়াল করবে, অনেকগুলো পয়েন্ট বলে দেবো। অপশন ডি ম্যালেরিয়া রোগের হয়ে থাকে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে। এবং দেখো কলেরা একটি কি ঘটিত রোগ, বহুবার পরীক্ষাতে এসছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা রোগ ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়ার দ্বারা হয়। আমাশয় বা ডিসেন্ট্রি যেটা আমরা বলি, রোগ জীবাণুজনিত রোগ, এটা অন্ত্রে ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের ফলে এটা হয়ে থাকে। নেক্সট, বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক হলো নিম্নের কোনটি? বৃক্ষের গঠনগত এবং কার্যগত একককে আমরা বলে থাকি নেফ্রন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের যে রাজ্যটির ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় সেটি হলো কোনটি? সঠিক উত্তরটা হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1953 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত 1 অক্টোবর। আর ভাষাগত কারণে 1960 সালে গঠিত বোম্বাই রাজ্য থেকে আলাদা হয়ে গুজরাট গঠিত হয়েছিল। এটা অনেক সময় আসে যে গুজরাট কত সালে গঠিত হয়, 1960।
নেক্সট, সম্পদের কার্যকারিতার তথ্য কে ব্যাখ্যা করেন? সম্পদের কার্যকারিতার তথ্য ব্যাখ্যা করেন জিমারম্যান, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি যে সমস্ত ব্যক্তিগণ রয়েছেন অপশন সি আমরা দেখবো অবশ্যই। সম্পদের কার্যকারিতার তথ্য বিংশ শতাব্দীর 30-এর দশকে অধ্যাপক জিমারম্যান দিয়েছিলেন। সম্পদের কার্যকারিতা তথ্যের মাধ্যমে সম্পদের ব্যবহার এবং উপলব্ধির ক্ষেত্রে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অবতারণা করেছিলেন তিনি। অ্যাডাম স্মিথ কে ছিলেন? অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থশাস্ত্রের জনক, আধুনিক অর্থশাস্ত্রের জনক। তিনি 1776 সালে একটা বই লিখেছিলেন, অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, অর্থাৎ সংক্ষেপে তোমাকে এটাই জিজ্ঞেস করে ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখককে, অ্যাডাম স্মিথ। তো এটা ওইখান থেকে অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে দেয়। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব উন্নয়ন রিপোর্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে বা প্রেস করে কে? সঠিক উত্তরটা হবে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ হবে সঠিক উত্তর। চলো ডিটেলসটা দেখে নাও। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক প্রতি বছর বিশ্বব্যাপী মাথাপিছু আয়ের ভিত্তিতে বিভিন্ন দেশের জন্য তুলনামূলক টিকা সহ মানে যে সমস্ত প্যারামিটারস গুলো সেট করে সেই অনুযায়ী এটা এই প্রতিবেদন প্রকাশ করে। আর 1987 সালে আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্ট প্রকাশ করেছিল এই বিশ্ব পরিবেশ এবং উন্নয়ন কমিশন। আর এটাকে আমরা ব্রুন্ডল্যান্ড রিপোর্ট নামেও ডেকে বা বলে থাকি। নেক্সট, ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোন কারখানায় মানে কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় কত? অর্থাৎ কত বছর বয়স হলে শিশুদেরকে কারখানায় নিয়োগ করা যাবে না? ইন্ডিয়ান পলিটির কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন এ, চোখ বন্ধ করে পারবে। অনেকবার ক্লাসে আমি করিয়ে দিয়েছি, 14 বছরের কম হলে হবে না। নিম্নলিখিত কোনটি রাজ্যসভায় পেশ করা যায় না? একদম ইজি কোশ্চেন এবং তোমাদের অনেকবার করানো। অর্থ বিলকে আমরা শুধুমাত্র লোকসভায় উপস্থাপন করতে পারি। মানি বিলের ডেফিনেশন কোথায় কত নম্বর আর্টিকেল আছে বহুবার করিয়েছি আমি। 110 নম্বর আর্টিকেলে রয়েছে, 110 নম্বর আর্টিকেলে রয়েছে মানি বিল। ডিটেলসটা অবশ্যই দেখবো আমরা, কারণ এখান থেকে ঘুরিয়ে ফিরে অনেকগুলো প্রশ্ন আসে। যেরকম কত নম্বর আর্টিকেলে রয়েছে? 110 নম্বর আর্টিকেলে রয়েছে। অর্থ বিল শুধুমাত্র লোকসভায় পেশ করা যায়, এটা অনেক সময় জিজ্ঞেস করে। আচ্ছা, অর্থ বিল শেষ সিদ্ধান্ত কে দেবে? স্পিকার দেবে, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। ওকে, চলো নেক্সট। সাইখম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? সাইখম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? তো ইনি একজন রেসলার, ভারোত্তোলন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারোত্তোলন, ওয়েট লিফটার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারোত্তোলনের সাথে যুক্ত। ইনি হচ্ছেন মণিপুরের বাসিন্দা। নেক্সট, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, আ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি লেখক হচ্ছে অপশন বি সৌরভ গাঙ্গুলি। পরবর্তী প্রশ্ন, কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক সেটা হলো কোনটা? তো রাফায়েল নাদাল ইনি হচ্ছেন অপশন বি স্পেনের বাসিন্দা। নেক্সট, নাগাল্যান্ডের প্রধান ভাষা কি? নাগাল্যান্ড যেহেতু এসছে প্রত্যেকে ভালো করে দেখবে, নাগাল্যান্ডের সিএম এর নামটা লিখে নাও। চিফ মিনিস্টার কে রয়েছেন এই মুহূর্তে? নেইফিউ রিও। আচ্ছা, গভর্নর কে রয়েছে? গভর্নর কে রয়েছে নাগাল্যান্ডের? লা গণেশন। নাগাল্যান্ডের রাজ্যপালের নাম কি? তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর নাগাল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি, এটা আমি বলে দিলাম। ওকে, চলো নেক্সট। আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে? আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে? কি ক্লাসটা ভালো লাগছে তো? সঠিক উত্তর হবে অপশন ডি, তাই তো, হরিশ্চন্দ্র। ভালো করে দেখবে এখানটায়, ভারতেন্দু হরিশ্চন্দ্রকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়। তিনি রস ছদ্মনাম লিখতেন। ভারতেন্দু হরিশ্চন্দ্রের জন্ম হচ্ছে 1850, মৃত্যু 1885, মাত্র 34 বছর বয়সে তিনি মারা যান। নেক্সট, পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর কে হলেন? তো এটা রিসেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, ভিভিআই করবে প্রত্যেকে, পরীক্ষাতে মাস্ট আসছে এই প্রশ্নটা। সঠিক উত্তর হবে তোমাদের সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হয়েছেন। এখানে বেশ কিছু পয়েন্ট বলবো, পারলে লিখতে পারো, নাহলে এটা না লিখলেও হবে। রিজার্ভ ব্যাংক আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। কত সালের অ্যাক্ট অনুযায়ী? 1934 সালের অ্যাক্ট অনুযায়ী। কত সালে আরবিআই জাতীয়করণ করা হয়? 1949 সালে। রিজার্ভ ব্যাংকের বর্তমান যিনি গভর্নর তিনি কততম গভর্নর হলেন? 26তম। এর আগে যে ছিলেন কততম ছিলেন? 25তম। কে ছিলেন? শক্তিকান্ত দাস ছিলেন। সঞ্জয় মালহোত্রা এই যে আরবিআই এর গভর্নর হলেন, তার আগে তিনি কিসের সাথে যুক্ত ছিলেন বা কি কাজ করতেন? তিনি হচ্ছেন ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগের সচিব ছিলেন, এখানটা মনে রাখবে। এবং তিনি হচ্ছেন 1990 সালের আইএস এর রাজস্থান ক্যাডারের একজন আইএস অফিসার। ওকে, এটুকু জানলেই হবে। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। মোহাম্মদ জালালি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন বলা হচ্ছে? কারণ সিভিল ওয়ারের কারণে এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা কিন্তু বিপন্ন অবস্থায় রয়েছে, যেরকমটা আমরা দেখতে পেলাম কোথায়?
সম্প্রতি বাংলাদেশ, সম্প্রতি শ্রীলঙ্কা, সম্প্রতি আফগানিস্তান তালিবানের উৎপাতে। ঠিক একই জিনিসটা ঘটেছে সিরিয়াতে, অপশন সি, মানে সিভিল ওয়ার চলছে এই সমস্ত জায়গাগুলোতে। দ্যাটস ওয়াই নিউজে রয়েছে ইম্পর্টেন্ট। তাই মোহাম্মদ জালালি সিরিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। সিরিয়ার রাজধানী দামাস্কাস। মুদ্রা কি? সিরিয়ান পাউন্ড বা লিরা। প্রেসিডেন্টকে? বাশার আল আসাদ। তাহলে অবশ্যই খুব ভালো করে দেখবে, তোমাদের জানুয়ারি পরীক্ষা হলে এই টাইপের কোশ্চেন গুলো বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য। নেক্সট পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নিয়ালি ফ্রেসার কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো তিনি একজন বিখ্যাত অস্ট্রেলিয়ার টেনিস খেলোয়াড়। অপশন সি হবে সঠিক উত্তর, টেনিস খেলোয়াড় যিনি হচ্ছেন নিয়ালি ফ্রেসার, সম্প্রতি 91 বছর বয়সে প্রয়াত হয়েছেন। আর একজন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সম্প্রতি তিনিও প্রয়াত হয়েছেন অগস্ট মাসে, তিনি হচ্ছেন ইয়ান রেডপ্যাথ, 81 বছর বয়সে। ওকে, চলো নেক্সট, প্রভা 3 মিশন লঞ্চ করলো কে? নাসা, ইসরো, জাক্সা, ইসা। দেখো এখানটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, এখানে এসাও রয়েছে, ইসরো রয়েছে। এসার যে ব্যাপারটা এইটাকে লঞ্চ করেছে হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতের ইসরো প্রভা 3 মিশন লঞ্চ করেছে, যেটা হচ্ছে আমরা ডিটেলসটা দেখবো এখানটা। দেখো খুব ভালো করে, পিএসএলভি C-59 প্রভা 3 মিশন সফলভাবে তার উৎক্ষেপণের উদ্দেশ্য অর্জন করেছে। আচ্ছা এইখানটায় দেখবে এটা হচ্ছে প্রভা 3 কি? একটি ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি ইন অরবিট ডেমনস্ট্রেশন মিশন, তো যেটা আমাদের ইন্ডিয়ার ইসরো লঞ্চ করেছে। এইটুকু জানলে এখানে হবে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে। নেক্সট, 2024 অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার কোনটি পেল? এআই, ওয়ার, ব্রেন রুট নাকি টেক? সঠিক উত্তরটা হবে ব্রেন রুট, অপশন সি ইজ দ্য রাইট আনসার। অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে ব্রেন রুট। ভিভিআই করবে কারণ এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে বেশি করে আসে, বুঝতে পারছো? চলো ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও। তো আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন। আশা করব প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের সমস্ত ক্লাস দেখে নিয়ে নোট করে সুন্দর ভালোভাবে হাতে খাতায় একটা নোট বানাও উইকলি রিভিশনের জন্য পরীক্ষার আগে। আর তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে ঠিক এই সময় এই প্ল্যাটফর্মে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।